সুপ্রিয় শিক্ষার্থীরা এবং যারা আমার চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইব যারা করেছো তাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাস। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং পড়াশোনার মধ্য দিয়ে তোমাদের দিন পার করছো। তো সারা বিশ্বের এই সংকটময় মুহূর্তে আমরা বাসায় বসে অনলাইনে ক্লাসের মাধ্যমে যতটুকু সম্ভব তোমাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি তোমরা এই সেবাটুকু সুন্দরভাবে গ্রহণ করবে এবং আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে যারা এখনও করো নাই, কারণ আমি এই অধ্যায় শেষে এবং পূর্বের অধ্যায় এবং এই অধ্যায় দুই অধ্যায় মিলিয়ে আমি একটি অনলাইন পরীক্ষা নেব। তো যাতে তোমরা সেখানে ভালো করতে পারো সেই জন্যই এই ক্লাসগুলো রেগুলার তোমরা দেখতে থাকবে। তো যাই হোক, যথারীতি আমার পরিচয় দিচ্ছি। আমি আদম শফিউল্লাহ, প্রভাষক দর্শন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকের পাঠ যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়, ব্যাখ্যার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা। তো আমরা গত ক্লাসে ব্যাখ্যার সংজ্ঞা এবং ব্যাখ্যা কী সে বিষয়ে কিছু কথা বলেছিলাম। আজকে আমরা ব্যাখ্যার গুরুত্ব এবং তার প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলবো। তো মূল ক্লাসে ঢোকার আগে যথারীতি একটি বাক্য দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে, চারজন মেয়ে একটি রাস্তা দিয়ে একসাথে চুপচাপ হেঁটে যাচ্ছে। এই বাক্যটিতে কি কি ধরনের ব্যাখ্যা দেওয়া যেতে পারে বা এই বাক্যটিতে কোথাও কোনো ভুল রয়েছে কিনা তার একটি ব্যাখ্যা, যেহেতু আজকে আমরা ব্যাখ্যা নিয়ে কথা বলবো, তার একটা ব্যাখ্যা দেওয়ার, অধিকতর যুক্তিসঙ্গত একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং নিজেরা চেষ্টা করবে। শেষে আমি এর উত্তরটি দিয়ে দিব যে এই বাক্যটিতে কোথাও কোনো ভুল রয়েছে কিনা। তো চলো আমরা নেক্সট টপিকসে প্রবেশ করি। এইখানে প্রথমে আমরা দেখি কি বলছে, ব্যাখ্যার প্রাসঙ্গিকতা। ব্যাখ্যার প্রাসঙ্গিকতায় প্রথমে আমরা দেখি যে আইনস্টাইন, একজন বিখ্যাত বিজ্ঞানী, তিনি বলেছেন, আমরা জ্ঞান লাভ করতে আনন্দ পেতে চাই। তো এই আনন্দের প্রাপ্তিটা তখনই ঘটবে যখন কোনো কিছু যুক্তিসঙ্গত ব্যাখ্যা বা বিশ্লেষণ সেখানে প্রয়োগ হবে। কোনো বিষয় বা ঘটনার তথ্য আবিষ্কার করা, অনুসন্ধান করা বা প্রমাণ করা ব্যাখ্যার অন্যতম একটি কাজ। ব্যাখ্যা কোনো একটি বিষয়ে সুস্পষ্ট বিবৃতি বা বর্ণনা প্রদান করে থাকে, কাজেই কোনো বিচারের বা মূল্যায়নের মাপকাঠি হিসাবেও কাজ করে থাকে। ব্যাখ্যা জটিল এবং কঠিন বিষয়কে সহজ এবং সরল করে তোলে। তবে যে কোনো ব্যাখ্যাই যে প্রকৃত ব্যাখ্যা হবে বা যে কোনো ধরনের বর্ণনা বা বিবৃতিকে ব্যাখ্যা হিসাবে সংজ্ঞায়িত করা যাবে না। যেমন আমরা যদি বলে থাকি এরকম যে অবশ্যই ব্যাখ্যাকে কী হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে। ব্যাখ্যার মধ্যে যদি কোনো প্রাসঙ্গিকতা না থাকে তাহলে সেই ব্যাখ্যার কোনো গুরুত্ব নেই, সেই ব্যাখ্যাটি বৈধ হবে না, যৌক্তিক হবে না, যথার্থ হবে না। উদাহরণ হিসেবে বলা যায়, যদি বলে যে কোনো ছাত্রের পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ব্যাখ্যা হিসাবে যদি বলা হয় পাবনা শহরে অতিরিক্ত যানজটের কারণে উক্ত ছাত্রটি অকৃতকার্য হয়েছে, তাহলে এই বিবৃতি বা বর্ণনাটি অপ্রাসঙ্গিক হবে, কারণ যানজট কোনো ছাত্রের অকৃতকার্য হওয়ার ব্যাপারে কোনো ভূমিকা রাখতে পারে না বা যানজট কোনোভাবেই দায়ী হতে পারে না। অর্থাৎ এই ধরনের বর্ণনা থেকে ব্যাখ্যাত ঘটনার যৌক্তিক সিদ্ধান্ত পাওয়া যায় না। এই উদাহরণ থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে কোনো কিছুর ব্যাখ্যা হইতে হলে অবশ্যই তার একটি
প্রাসঙ্গিকতা থাকতে হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে বলা আছে যে প্রাসঙ্গিকতা হলো ব্যাখ্যা বিচারের প্রথম মানদণ্ড। অর্থাৎ ব্যাখ্যাটা ভালো হলো না মন্দ হলো, যথার্থ হলো না যৌক্তিক হলো না অযৌক্তিক হলো, এই সব কিছুর মূল হচ্ছে কি প্রাসঙ্গিকতা। অতএব আমরা বুঝতে পারছি যে ব্যাখ্যার প্রাসঙ্গিকতা কেন প্রয়োজন। আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি বা আরেকটি বর্ণনা আমরা দিতে পারি, সেটি হচ্ছে যে প্রাসঙ্গিকতা ব্যাখ্যার একটি মৌলিক গুণ। কোনো ঘটনাকে সহজ, সরল ও বোধগম্য হিসেবে ব্যাখ্যা করার জন্য প্রাসঙ্গিকতার ব্যাখ্যা এবং গুরুত্ব অনেক বেশি। প্রাসঙ্গিকতার ভিত্তিতেই কোনো ঘটনাকে মূল্যায়ন করা হয়। কোনো ঘটনার ব্যাখ্যা প্রাসঙ্গিক হলেই আমরা ওই ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করতে পারি। কিন্তু কোনো ঘটনা অপ্রাসঙ্গিক, অযৌক্তিক, অবাস্তবসম্মত হলে আমরা তার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করতে পারি না। কাজে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাখ্যার প্রাসঙ্গিকতা অনেক গুরুত্বপূর্ণ। এবার আমরা এখানে দেখি যে এই বিষয়ের যে কোনো ঘটনা বা বিষয়ের প্রাসঙ্গিকতা আমরা দুইভাবে বিভক্ত করতে পারি, প্রত্যক্ষভাবে আর একটা হচ্ছে পরোক্ষভাবে। যেমন আগুন নেভানোর জন্য পানির প্রয়োজন, এক্ষেত্রে পানির যে প্রাসঙ্গিকতা সেটি প্রত্যক্ষভাবে সেখানে জড়িত। আবার কোনো জিনিস উপর থেকে ফেলে দিলে নিচের দিকে পড়ে, এই বিষয়ে প্রাসঙ্গিকতা নির্ণয় করা অতটা সহজ নয়। এই জন্য এটিকে বলা হয় পরোক্ষভাবে যাচাই করতে হয়। যে ঘটনা বা বিষয়ের বাস্তবতার সাথে মিল বা সাদৃশ্য রয়েছে সেই বিষয়টি প্রাসঙ্গিক এবং তার গুরুত্ব রয়েছে। অন্যদিকে যে বিষয় বা ঘটনা বাস্তবতার সাথে মিল বা বৈসাদৃশ্য রয়েছে সেই বিষয়টি অপ্রাসঙ্গিক এবং গুরুত্বহীন। অতএব আমরা বুঝতে পারছি যে ব্যাখ্যার প্রাসঙ্গিকতা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা এই দুটো টপিকস নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি যে প্রাসঙ্গিকতা দুইভাবে নির্ণয় করা যায়, একটি হচ্ছে প্রত্যক্ষভাবে, অপরটি হচ্ছে পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে কোনটা? যেটা সরাসরি প্রত্যক্ষযোগ্য। যেমন এই যে আগুন নিভানোর জন্য পানির প্রয়োজন, এখানে পানির যে প্রাসঙ্গিকতা সেটা প্রত্যক্ষ। আবার উপর থেকে কোনো জিনিস নিচে ফেলে দিলে এটা অবশ্য সরাসরি প্রত্যক্ষ করা যায় না, পরোক্ষভাবে এটা যাচাই করতে হয়। এই জন্য এটা হচ্ছে পরোক্ষভাবে। অর্থাৎ দুই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্যাখ্যার ক্ষেত্রে প্রাসঙ্গিকতা অবশ্যই একটি প্রয়োজনীয় কাজেই বিষয়। ব্যাখ্যার গুরুত্ব আলোচনা করতে গেলে আমরা যেটা বলতে পারি যে কোনো ঘটনা বা বিষয়ের প্রাসঙ্গিকতা থাকলেই কেবল তার গুরুত্ব থাকে, আর যার গুরুত্ব আছে তা অবশ্যই প্রাসঙ্গিক, অর্থবহ ও বাস্তবসম্মত। কোনো ঘরে আগুন লাগার কারণে কেউ যদি আগুন লাগার ব্যাখ্যা হিসাবে মনে করে শনি দেবতার আক্রোশের কারণে ওই ঘরে আগুন লেগেছে, সেক্ষেত্রে ব্যাখ্যাটি গ্রহণযোগ্য হবে না। কারণ ঘরে আগুন লাগার সাথে শনি দেবতার আক্রোশের কোনো প্রাসঙ্গিক সম্পর্ক নেই। কিন্তু যদি বলা হয় বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে ঘরে আগুন লেগেছে, তাহলে ব্যাখ্যাটি প্রাসঙ্গিক ও গ্রহণযোগ্য হয়। কারণ বিদ্যুতের শর্ট সার্কিটের সাথে আগুন লাগার একটি প্রাসঙ্গিকতা রয়েছে। কাজেই প্রাসঙ্গিকতা হলো ব্যাখ্যাকে বাস্তবসম্মতকরণের বড় একটি মাপকাঠি। আর যে বিষয়ে প্রাসঙ্গিকতা রয়েছে তার গ্রহণযোগ্যতা এবং গুরুত্ব রয়েছে। অর্থাৎ প্রাসঙ্গিকতা, ব্যাখ্যা এবং গুরুত্ব এই তিনটি শব্দ পারস্পরিকভাবে ওতপ্রোতভাবে জড়িত। একটি শব্দের সাথে অন্য শব্দটির ব্যাখ্যা ঘনিষ্ঠভাবে, অপরিহার্য এবং অনিবার্যভাবে সম্পর্কিত এবং জড়িত। যে বিষয় বা ঘটনার প্রাসঙ্গিকতা নেই সে বিষয় বা ঘটনার ব্যাখ্যা করা বাতুলতা মাত্র, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য এবং পরিহারযোগ্য। কোনো ঘটনা বা বিষয়ের প্রাসঙ্গিকতার উপরেই তার গুরুত্ব এবং তাৎপর্য হ্রাস বৃদ্ধি পেয়ে থাকে, যেটি আমি দ্বিতীয় পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে কোনো ঘটনা বা বিষয়ের প্রাসঙ্গিকতার উপরেই তার গুরুত্ব বা তাৎপর্য হ্রাস বা বৃদ্ধি পেয়ে থাকে। একসময়
পৃথিবীর আকৃতিকে কেন্দ্র করে বিভিন্ন ধারণা প্রচলিত ছিল। যেমন বলা হতো পৃথিবী চ্যাপ্টা, পৃথিবী গোলাকার, ডিম্বাকার, পৃথিবী থালার মতো, পৃথিবী নলাকার। বিভিন্ন দার্শনিক সমাজে বিভিন্ন সম্পর্কে নানা মতের ভিন্নতা ছিল। আধুনিক ব্যাখ্যায় কী বলা হলো, যে পৃথিবী কমলা লেবুর মতো গোল। কাজেই সময়ের বা কালের উপর ভিত্তি করে কোনো ঘটনা বা বিষয় ব্যাখ্যা পরিবর্তন হয়। আমরা ওই দিন বলেছিলাম যে ব্যাখ্যা একটি পরিবর্তনযোগ্য বিষয়। যে সময়ে বা যে কালে ব্যাখ্যা প্রাসঙ্গিক ও বাস্তব, সেই ব্যাখ্যা ওই সময়ের জন্য তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ববহ। আবার যদি আমরা দেখি, যেমন যদি বলি যে বর্তমান সমাজে কেউ যদি এখন পৃথিবীকে নলাকার, গোলাকার, ডিম্বাকার, চ্যাপ্টা, তালার মতো বললে তা গ্রহণযোগ্য হবে না, কারণ এই যুক্তি বা এই বক্তব্য এখনকার যুগের জন্য প্রাসঙ্গিক বা বাস্তবসম্মত নয়। আবার সে সময় টলেমি ভূকেন্দ্রিক মতকে অভ্রান্ত বলে মনে করা হতো, কিন্তু পরবর্তীকালে যখন কোপার্নিকাস এসে বললেন সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, আধুনিক এই সমাজে এখন বলা হয় পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এখন পর্যন্ত এই ধারণা বা ব্যাখ্যা বাস্তবসম্মত, প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য। এই যে ব্যাখ্যার বিশ্লেষণ এবং পরিবর্তনে যখন এটি বাস্তবতা বর্জিত অপ্রাসঙ্গিক হবে, তখন তা পরিহারযোগ্য হবে। কেউ এই মতকে এখন আর গ্রহণযোগ্য করবে না, কারো কাছে এখন এই মতের আর কোনো গুরুত্ব থাকবে না। তাহলে যখন যেটা বাস্তবের সাথে মিলে যাবে, প্রাসঙ্গিক তখনই হবে এবং তখনই তার একটি গুরুত্ব থাকবে। ব্যাখ্যাকরণের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা ও গুরুত্ব এটি একটি মাত্রাগত ব্যাপার। কোনো ঘটনা বা বিষয়ের প্রাসঙ্গিকতার উপরেই তার গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। আশা করি তোমরা এই প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব বুঝতে পেরেছ। ওই যে প্রথমে আমি একটি বাক্য বলেছিলাম, যে বাক্যটির ব্যাখ্যা হলো যে চারজন মেয়ে একটি রাস্তা দিয়ে একসাথে চুপচাপ হেঁটে যাচ্ছে। এখানে আমার বক্তব্য হলো যে চারজন মেয়ে কখনোই চুপচাপ একসাথে যেতে পারবে না, কারণ মেয়েরা কথা বলবেই। তো এখানে শব্দটিতে একটু ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে, যেহেতু ব্যাখ্যা পড়াচ্ছে এই জন্য এই কথাটি এখানে নিয়ে আসছি। এখানে আরও অনেক ব্যাখ্যা দেওয়া যেতে পারে। তো যাই হোক, এরপরে আমরা দেখি কি বলছে। এখানে একটা বিখ্যাত বাণী, সেটি হচ্ছে কার, যে সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ, তাকে জিজ্ঞেস করলেও সেও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহাপুরুষদের। আমাদের একজন বিখ্যাত নাট্যকার এবং কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বক্তব্য। তো এটার দ্বারা যেটা বোঝাতে যাচ্ছি, যে তোমরা যারা সাধক হবে, মহাপুরুষ হতে চাও, মহাজ্ঞানী হতে চাও, একমাত্র এই কথার দ্বারা সেটাই বোঝায় যারা জ্ঞানী, তারা আসলে তাদের কখনো অপূর্ণতা থাকে না। যারা সাধক, যারা ধার্মিক, যারা মানবিক গুণসম্পন্ন মানুষ, তাদের কখনো অপূর্ণতা থাকে না। তো তোমরা সবাই সেই মানবিক গুণে গুণান্বিত হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আরেকটি কথা বলতে চাই, যে সবসময় তোমরা সৃষ্টির বিভিন্ন রহস্য নিয়ে চিন্তা করবে, স্রষ্টাকে চেনার চেষ্টা করবে, তাহলে নিজেকে চেনা যাবে। অথবা নিজেকে চেনার চেষ্টা করবে, তো স্রষ্টাকে চেনা যাবে। আশা করি তোমরা বিভিন্ন সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করবে, এতে করে পরিপূর্ণ মানুষ হওয়া যাবে। সবশেষে বলতে চাই, আবারও বলছি, যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের সবগুলো ক্লাস পেতে সহযোগিতা হয়, সবগুলো পাও, এবং সবসময় যাতে সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।